জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল, তৃণমূলের নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কোথায় কোথায় রদবদল হলো? দেখো, একাধিক জেলায় এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই মতো কমিটি তাদের নাম প্রকাশ্যে আনা হয়েছে। তুমি জানো যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একটা ঘোষিত নীতিই ছিল যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন ব্লক এবং টাউন সভাপতিদের নাম ঘোষণা করা এবং সেই সাংগঠনিক রদবদল করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় রোজই বৈঠক করতেন এক একটা জেলার সঙ্গে এবং সেই বৈঠকে হাজির ছিলেন সুব্রত বক্সীও, এবং সেই বৈঠকের উপর ভিত্তি করেই নতুন রদবদল। আজকে যে জেলাগুলোর ক্ষেত্রে রদবদল হয়েছে সেটা হচ্ছে হাওড়া শহর, হাওড়া গ্রামীণ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা, আরামবাগ সাংগঠনিক জেলা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদের বহরমপুর এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা, অর্থাৎ একাধিক জেলায় এই সাংগঠনিক রদবদল হয়েছে। এবং এই সাংগঠনিক রদবদল মূলত নতুন ব্লক এবং টাউন সভাপতিদের ক্ষেত্রে মাদার পার্টি বা মূল যে পার্টি, তার পাশাপাশি যুব সংগঠন, মহিলা সংগঠন এবং শ্রমিক সংগঠন INTTUC, এই চারটি স্তরে এই রদবদল হয়েছে। এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জেলা কমিটিতে নতুন নতুন যারা পদাধিকারী তাদেরও স্থান দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে কার্যত খোলনলচে বদলানো হয়েছে তৃণমূলের এই সাংগঠনিক কমিটিগুলোকে, যেখানে জেলা স্তরে ইতিমধ্যেই তুমি জানো রদবদল হয়েছে, জেলা কমিটিতে রদবদল হয়েছে, এবং তারপর গ্রামীণ স্তরে বা ব্লক স্তরে, টাউন স্তরে সেই রদবদলের ক্ষেত্রে তৃণমূল উদ্যোগী হয়েছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় বিভিন্ন জেলার সঙ্গে বৈঠক করেছেন, পুজোর পরে বাকি জেলাগুলোর সঙ্গে বৈঠক করবেন এবং তারই ভিত্তিতে সুব্রত বক্সীর উপস্থিতিতে এবং সেই বৈঠকের নির্যাসের উপর ভিত্তি করেই বিভিন্ন ব্লকের এবং সভাপতিদের বা তার সাংগঠনিক যারা দায়িত্বপ্রাপ্ত তাদের নতুন করে নাম ঘোষণা করা হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে, কিছুদিন আগেও বেশ কিছু নাম প্রকাশ্যে এসছে, আরো কিছু বাকি আছে, এবং আজকেও দেখা যাচ্ছে বেশ কিছু জেলার ক্ষেত্রে হাওড়া শহর, হাওড়া গ্রামীণ, শ্রীরামপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বহরমপুর এবং জঙ্গিপুর, এই সমস্ত জেলার ক্ষেত্রে মাদার পার্টি, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং শ্রমিক সংগঠনের ক্ষেত্রে ব্লক এবং টাউন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক জেলায় সাংগঠনিক পদে তৃণমূল কংগ্রেসের রদবদল, আর ব্লক কমিটি ঘোষণা হতেই পদ থেকে তৃণমূল বিধায়কের ইস্তফা। হাওড়া গ্রামীণ তৃণমূল চেয়ারম্যানের পদে বিধায়কের ইস্তফা। আমতা, উলুবেড়িয়া উত্তর, সাকরাইলের ব্লক সভাপতি নিয়ে সংঘাত। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, হাওড়া গ্রামীণ তৃণমূল চেয়ারম্যান পদে বিধায়ক তিনি ইস্তফা দিলেন, সমীর পাজা, কেন ইস্তফা দিলেন তিনি? দেখো, এই কমিটি, যে কমিটির কথা এতক্ষণ বলছিলাম, সেই কমিটির নাম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। খোদ একজন বিধায়ক তিনি পদত্যাগ করেছেন, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাজা, এবং তিনি সাংগঠনিকভাবে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও বটে। এবং তিনি আজকেই এই কমিটি ঘোষণার পরই, প্রকাশ্যে আসার পরই, নাম প্রকাশ্যে আসার পরই রাজ্য সভাপতি তৃণমূলের সুব্রত বক্সীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে সমীর পাজা, যিনি উদয়নারায়ণপুরের বিধায়ক, তার তিনটি জায়গায় আপত্তি ছিল: হাওড়া সদর, আমতা, উলবেড়িয়া উত্তর এবং সাকরাইল। উলবেড়িয়া উত্তর এবং সাকরাইল, এই তিনটে জায়গায় তার আপত্তি ছিল এবং তার দাবি ছিল যে এই তিনটি জায়গায় এই যে যারা সভাপতি আছেন তাদের সরাতে হবে, নতুন নাম আনতে হবে, এটা তার দাবি ছিল চেয়ারম্যান হিসেবে এবং সাংগঠনিক চেয়ারম্যান হিসেবে। কিন্তু তিনি অভিযোগ করছেন যে এই তিনটে জায়গাতেই কিন্তু যারা পুরনো অবস্থায় ছিলেন তাদেরই রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোনো পরিবর্তন করা হয়নি। এবং এই কমিটি যখন প্রকাশ্যে এসছে, তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগে যে একাধিক কমিটি আজকে তার নাম প্রকাশ্যে এসছে, তার মধ্যে হাওড়া শহর এবং হাওড়া গ্রামীণও আছে। এবং সেই হাওড়ার কমিটির নাম যখন প্রকাশ্যে এসছে, সেখানকার কে যুব ব্লকের সভাপতি হচ্ছেন, কোন টাউনের কোন কে সভাপতি হচ্ছেন, যুবর সভাপতি কে হচ্ছেন, মাদারের সভাপতি বা মহিলা শ্রমিকদের সভাপতি কে হচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে যে তিনটে জায়গায় আপত্তি ছিল, আমতা, উলবেড়িয়া উত্তর এবং সাকরাইল, সেই তিনটে জায়গায় নতুন নাম চেয়েছিলেন সমীর পাজা, কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে যারা পুরনো ছিলেন সভাপতি পদে তারাই থাকবেন। এই সিদ্ধান্ত তার মনঃপূত হয়নি এবং সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। এবং যেটা জানা যাচ্ছে যে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাজা, তিনি জেলা গ্রামীণ
হাওড়ার গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যানও বটে। তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই সভাপতিদের যে নতুন করে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা তিনি দাবি করেছিলেন এবং সেই মতো তার সঙ্গে কথাও হয়েছিল, বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠক হওয়ার আগেই দল সিদ্ধান্ত নিয়েছে এবং যে সিদ্ধান্ত তার বনঃপুত হয়নি, কোনো চেঞ্জ হয়নি, অপরিবর্তিত রয়েছেন তারা। সেই প্রেক্ষাপটে আজকে তিনি পদত্যাগপত্র দিয়েছেন, যদিও দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু যে কমিটি প্রকাশ্যে এসছে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রদবদল করা হচ্ছে, সেখানে একদম কলকাতার অদূরে হাওড়া জেলায় সেখানেই একটা সংঘাত বা অন্তর্ঘাত প্রকাশ্যে এলো এবং দলেরই বিধায়ক তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন দলের কাছে। ধন্যবাদ কৃষ্ণ। জেলা কমিটির চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়ে বিধায়ক সমীর বাজা তিনি কি বলছেন শোনাবো। হঠাৎ করে বিকেলবেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে দেখলাম যে ব্লক কমিটি আমার সাথে আলোচনা বা আমার মতামত ছাড়াই সেখানে ঘোষণা করা হয়েছে। তাই জেলার চেয়ারম্যান হিসাবে থাকা না থাকা আমার কাছে কোনো মূল্য আছে বলে মনে করিনি, কারণ চেয়ারম্যানের কোনো মূল্য নেই বলে আমি ভেবেছি। তাই আমি দলের কাছে এই চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছি। বিধানসভা ভোটের আগে ফের কি নবীনেই ভরসা রাখছে সিপিএম? আজ হুগলির কোন্নগরে 11 জন তরুণ নেতা নেত্রীদের নিয়ে কর্মসূচি সারলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকীতে এই অনুষ্ঠানের নাম ছিল নবীনের কথায়। নতুন প্রজন্মকে তুলে আনাই নিয়ম বলছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন করতে দেওয়া হচ্ছে না, যখন গণতন্ত্রের কথা বলতে দেওয়া হচ্ছে না, তখন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে থেকে এই তাজা রক্ত চলে এসছে। আর বাকি সব দেখবে বাসি মাল আছে, বিজেপি আর তৃণমূলের যা আছে সব পচা এবং বাসি মাল। নতুন প্রজন্ম যেখানে উঠে আসে সেটাকে আরো কয়েক ধাপ তারা এগিয়ে নিয়ে যায়। বুদ্ধদা এবং সীতারামকে 80-র দশকে এইভাবেই তারা তখনকার নেতারা জুরিটিক চিনেছিলেন এবং তাদেরকে তারা নেতা বানিয়েছিলেন। আজকে আমরা সেই ধারা বজায় রেখেছি, যেন কোনো বিখ্যাত কোনো বক্তাকে না নিয়ে আমরা তো বললাম প্রত্যেক জেলায় এরকম 25 জনকে নিয়ে আমরা এরকম সভা করতে পারি। বিধানসভা ভোটের আগে ফের কি নবীনেই ভরসা রাখছে সিপিএম? আজ হুগলির কোন্নগরে 11 জন তরুণ নেতা নেত্রীদের নিয়ে কর্মসূচি সারলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই যে সিপিএম কথায় কথায় বলে না নতুনদের আনা হবে, তাদের সব আবার নাম দিয়েছে নানা রকম, আগুন পাখি, সাবমেরিন, যুদ্ধজাহাজ, যেসব নাম আছে তাদের। তো তারাও তো এক একজনে 2-3 বার করে হারা হয়ে গেল। যেখানে দাঁড়ায় জামানত জব্দ হয়, যেখানে বাড়ি নিজের পাড়ার বুথে সিপিএম এর ক্যান্ডিডেটকে লিড দিতে পারে না এরা, তো এদের ভরসায় কি করবে সিপিএম? আগামী দিনে শূন্যই থাকবে। যতই তারা রাস্তায় নেমে আন্দোলন করুক, 34 বছরের সিপিএমের ইতিহাস কেউ ভুলতে পারবে না। যাহাই সিপিএম তাহাই তৃণমূল হয়েছে এবং তাদের দুর্নীতি আরও 10 গুণ বেড়ে গেছে। সুতরাং যতই তারা রাস্তায় নামুক, যতই নবীনকে নামা, মানে আমাদের এই পশ্চিমবাংলা সিপিএমকে বর্জন করেছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ঘিরে যখন তুঙ্গে রাজ্য রাজনীতি, এই আবহেই উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাগজোলা গ্রামে জন্ম শংসাপত্র ঘিরে নতুন বিতর্ক। বাম জমানায় বা তার আগে দেওয়া জন্মের শংসাপত্রের অনেক নথি উধাও পঞ্চায়েত থেকে, ফলে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এই ঘটনায় বামেদের ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে সিপিএম। পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছিল, এখন বলছে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমরা কি করব? কারোর জন্ম হয়েছে 20 বছর আগে, কেউ জন্মেছেন বছর 15 আগে। পঞ্চায়েত থেকে পেয়েছেন জন্ম শংসাপত্র। বাম জমানায় পঞ্চায়েত থেকে পেয়েছিলেন জন্মের শংসাপত্র। সেই শংসাপত্রে ভর করে স্কুল কলেজে ভর্তিও হয়েছেন অনেকেই, কিন্তু তৃণমূল জমানায় সেই শংসাপত্র ডিজিটাল করাতে গিয়ে বিপাকে পড়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা। অভিযোগ, পঞ্চায়েত থেকে নথি দেওয়া হলেও তার কোনো রেকর্ডই নাকি নেই। পঞ্চায়েতে গিয়েলাম, আমার বাচ্চা জন্ম দিলে জন্ম সার্টিফিকেট দিয়ে এলো। এখন পঞ্চায়েতের থেকে ভোটার হওয়ার লাইন এসে গেছে, বাচ্চা ভোটার কোনো মতে করতে পারছি না। এখন যাচ্ছি পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার নাম নেই। আমরা যখন চার্জ পেয়েছি, আমি যতদিন থেকে আমার পিরিয়ড সময়কালীন আগে যে কিছু বার্থ সার্টিফিকেট কিভাবে হয়েছে
এবং যে রেজিস্টারগুলো আমাদের কাছে যখন হ্যান্ড ওভার করা হয়েছে, হ্যান্ড ওভারের পরে যে রেজিস্টার আছে সেই রেজিস্টার অনুযায়ী যেগুলো আমাদের কাছে আছে সঙ্গে সঙ্গে ডিজিটালাইজ করে দেওয়া হচ্ছে। কিছু কিছু রেজিস্টারে মিলছে না, কিছু কিছু রেজিস্টারের ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বারও আছে, সেগুলো তো আর আমি ঠিক করতে পারবো না। এদিকে এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের ভূমিকায় প্রশ্ন উঠলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দায় ঠেলেছে বিগত বাম জমানার ঘাড়ে। পাল্টা জবাব দিয়েছে বামেরাও। বিগত বামফ্রন্ট এবং কংগ্রেস পিরিয়ডে যে পঞ্চায়েত প্রধানরা ছিলেন তারা সাব রেজিস্টার মেনটেন করেছিলেন কিনা বিষয়টা আমাদের জানা নেই। আমাদের পঞ্চায়েতে যে রেজিস্টার সাব রেজিস্টার আছে সেগুলো যতগুলো আমরা পাচ্ছি জনগণের পাশে থেকে তাদেরকে ডিজিটালাইজ করে দিচ্ছি। যে কোনো ঘটনাকেই বাম আমল দেখিয়ে দেওয়া হচ্ছে। জন্ম সার্টিফিকেট বলুন বা যে কোনো শংসাপত্র, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, কর্পোরেশন হোক, তার একটা তো মেনটেন হয়, রেজিস্টার মেনটেন হয়, করে সেটা সরকারি লোক, সরকারি কর্মচারী। তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে সেগুলো এই অবস্থা হয় কি করে? টাকা পয়সা যদি ওখানে দেয়া যায় তাহলে সমস্ত কিছু ওরা সঠিকভাবে বের করে দেবে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই উত্তর 24 পরগনার বাগজোলায় জন্ম শংসাপত্র ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।